হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী। অন্নপূর্ণা যোজনা ফর্ম ডাউনলোড থেকে প্রতিটি পেজ কিভাবে ফিল আপ করবে সবটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ভিডিওতে। তোমাদের গুগলটা ওপেন করে সেইখানে সার্চ করবে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। সার্চ করে প্রথমেই দেখো যেটা বেরিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এজ এ সোশ্যাল সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট.in। তো এখানটায় ক্লিক করবে। এটি হচ্ছে সরকারি ওয়েবসাইট। এই দেখো চলে এসেছে। তোমরা এই প্যাটার্নটা নিশ্চয়ই আগেও দেখেছো, এই পোর্টালটা আগেও খুলে দেখানো হয়েছে, কিন্তু তখন সেটা অ্যাক্টিভ ছিল না। এই দেখো এখানে তোমরা পরবর্তীতে ট্র্যাক অ্যাপ্লিকেন্টও করতে পারবে। দেখো লক্ষ্মীর ভান্ডারটাই এরকম পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা যোজনা পোর্টাল হয়েছে। এখানে 3 নম্বরে দেখো ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, বাংলায়, হিন্দিতে, ইংলিশে 3টি ভাষায় প্রকাশিত হয়েছে। তো বাংলাটাই সাধারণত আমরা করব। তো যাই হোক, ওপেন করে দেখাচ্ছি। এই দেখো পিডিএফ এর মাধ্যমে এটা ওপেন হবে। ওপেন হয়ে গেল। এটাকে তোমরা অবশ্যই ডিভাইসে এটা তোমরা সেভ করে রাখবে। তারপরে দেখো ফর্মটা আমি ওপেন করলাম। ওপরে কি লেখা আছে দেখো, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। মানে এখানে তোমাদের ফ্যামিলির যত মেম্বার্স আছে, 3 জন 4 জন 5 জন পর্যন্ত, সকলের এখানে মোটামুটি পরিচিতিগুলো সব রকম কী কী আছে সবটাই তোমরা হয়তো কেউ কেউ জেনেছো, কেউ কেউ এখন এটা দেখোনি। যাই হোক, আমি প্রতিটা বিস্তারিত যতটা না হলে নয় ততটাই তোমাদের বলে বুঝিয়ে দিচ্ছি। প্রতিটি বিভাগে টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্সে ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রথমেই তোমার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার পরিচিতিটা দিতে হবে। বিভাগ ক্ষেত্র, বিকল্প ইনপুট আর নির্দেশনা, 3 ভাগে এই ফর্মটা এইভাবে। তার ভেতরে আবার বিভিন্ন বিভাগ আছে। খুব যত্ন সহকারে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, অত্যন্ত মনোযোগ দিয়ে। এমনিতে খুবই সহজ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেহেতু এখানে দিতে হবে, খুবই সাবধানে সময় নিয়ে এটা ফিল আপ করতে হবে। পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম, বাবা হতে পারে, মা হতে পারে, হাজব্যান্ড হতে পারে, যে কেউ হতে পারে, তার নাম, বা যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি নিজেও হতে পারেন, কারণ যেহেতু 25 থেকে 60 বছর বয়সী, সুতরাং পরিবারের প্রধান বয়স সেটাই হতে পারে। পুরো নামটা লিখতে হবে এবং সম্পূর্ণটাই আধার কার্ডে যেভাবে লেখা আছে স্পেলিং সব কিছু সেইভাবেই লিখতে হবে। সঠিক হলে টিক চিহ্ন দিন আধার কার্ড অনুযায়ী। দেখো এখানে লিখেই দিয়েছে। হ্যাঁ, তারপরে 1 নম্বর এটা। তারপরে জন্ম তারিখ, মানে পরিবারের প্রধানের জন্ম তারিখ। তিনি যদি অ্যাপ্লিক্যান্ট হন তো তিনি তারই জন্ম তারিখ, আর পরিবারের প্রধান যদি বাবা হোক, মা হোক বা হাজব্যান্ড হোক, তার জন্ম তারিখ, দিন, মাস, বছর এইভাবে লিখতে হবে। এখানটার পাশে অ্যারো দেওয়া আছে, মানে কিছু অ্যারোটা ক্লিক করলে সেখানে দেখাবে, সেইভাবেই ওটাকে সংখ্যা দিয়ে লিখতে হবে। আরেকটা বিষয় সবসময় মনে রাখবে, একবার প্রথমেই বলে দিচ্ছি, যে কোনো সংখ্যা সেটা কিন্তু তোমার আধার নাম্বার হোক বা জন্ম তারিখ হোক, বা যে সমস্ত তোমরা ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করবে সেখানে আইডি প্রুফ যা যেখানে সব কিছুতেই তো নাম্বারগুলো থাকে, সমস্ত আইডি প্রুফে সমস্ত ডকুমেন্টসে সব জায়গায় কিন্তু তুমি বাংলাতে ফর্মটা ফিল আপ করলেও সেই সংখ্যাগুলো কিন্তু ইংলিশে লিখতে হবে। এটা মাথায় রাখবে। পরিবারের প্রধানের লিঙ্গ মহিলা না পুরুষ, HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। তো আধার নাম্বার, লিঙ্গ, ডিজিটাল রেশন কার্ড এটা হচ্ছে অপশনাল, যদি থাকে, না থাকলে কিছু করার নেই। পরিবারের সদস্যের সংখ্যা 3, 4, 5 যেরকম আছে। ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস সেইটা এখানে লিখতে হবে, অবশ্যই যে আধার কার্ড আছে সেই অনুযায়ী। অনেক সময় আমাদের অ্যাড্রেসের কিছু মানে কর্মসূত্রে আমরা দূরে থাকি বা কিছু অনেক সময় পরিবর্তিত হয়। পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে যেটা আছে তোমার আধার ভোটার কার্ডে, পরিবারের যিনি প্রধান তিনি হয়তো অন্য জায়গায় থাকতে পারেন, তার আধার কার্ডে যেটা আছে, এটা যেহেতু তুমি তার বিষয় লিখছো, তো সেই জন্য তোমার বাড়ির যে পার্মানেন্ট অ্যাড্রেস সেইটা কিন্তু দিতে হবে। যোগাযোগ নাম্বার, আধার লিঙ্কের সাথে যে ফোন নাম্বারটা আধার লিঙ্ক করা রয়েছে সেইটা কিন্তু পরিবারের যে প্রধান যার বিষয়ে তুমি লিখছো, প্রতিটা ফর্মে কিন্তু এইভাবে 1, 2, 3 হিসাবে তুমি যেটা মেনটেন করছো এবং পরিবারের প্রধান হিসেবে যাকে লিখছো, এই যে পরপর যে বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। এদিক ওদিক করলে হবে না। প্রথমে 1 নম্বরে যাকে লিখেছো 3 নম্বর ফর্মে গিয়ে তাকে 2 নম্বরে লিখে দিলে এরকম করলে কিন্তু হবে না। যাকে যে নাম্বারে রাখবে প্রতিটা ফর্মেই যেন তার ক্ষেত্রে সেই নাম্বারটাই থাকে, নাহলে কিন্তু পুরো ফর্মটাই উল্টোপাল্টা গন্ডগোল হয়ে যাবে। দিয়ে পরিবারের যে প্রধান তার যোগাযোগ নম্বর, কিন্তু এখানে তোমার যোগাযোগ নম্বর নয়, ঠিক আছে। জন্ম, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তোমার সম্পর্ক, সে তোমার স্বামী হলে স্বামী, বাবা হলে বাবা, যাই হোক না কেন, মা হলে মা, আধার নম্বর পরিবারের সকল সদস্যদের। দেখো এখানে আবার সদস্য সংখ্যা 1। ধরো আমি 3 জনের পরিবার যদি হয়, হেড অফ দ্য ফ্যামিলি স্বামী হবে, স্বামী হচ্ছে পরিবারের প্রধান, সদস্য 1 মানে তুমি নিজে, মানে তুমি অ্যাপ্লিক্যান্ট, তুমি নিজে, তোমার নাম, তোমার জন্ম তারিখ, তোমার লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, তোমার আধার নাম্বার, ঠিক আছে। ওখানে আগে তুমি তোমার হাজব্যান্ডের আধার নাম্বার দিয়েছো, এখানে তোমাদের আধার নাম্বার দিতে হবে, মানে অ্যাপ্লিক্যান্টের। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর, এটা তো হয়ে গেল। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ না না। পরিবারের প্রধান যেহেতু মহিলাও হতে পারে, সেখানে তারও অন্নপূর্ণা যোজনা থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেইটা তার যদি তারও যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়েছে বা সে পূর্বে লক্ষ্মীর ভাণ্ডার পেত, সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। ফর্ম নাম্বার 2, এটা হচ্ছে ফর্ম নাম্বার 1 হয়ে গেল। তারপরে হচ্ছে বিভাগীয় ক্ষেত্র কি আছে, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আবার আধার নম্বর, এটা সদস্য সংখ্যা যে 3 থাকবে সে তার এটা লিখতে হবে, ঠিক আছে। 3 নম্বর সদস্য যে তার সম্পর্কে লিখতে হবে। ধরো তোমার পুত্র বা কন্যা আছে, তাদের সম্পর্কে, তাদের নাম, তাদের জন্ম তারিখ, তাদের লিঙ্গ, প্রধানের সাথে তাদের সম্পর্ক লিখতে হবে। নির্দেশনা হ্যাঁ ঠিক আছে। তারপরে সদস্য সংখ্যা 4 না থাকলে না, কিছু করার নেই। 5 না থাকলে কিছু করার নেই।
পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেই সমস্ত অ্যাকাউন্ট কোন ব্যাংকে আছে, ধরো যদি এসবিআই থাকে তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, প্রত্যেকে যতজন ফ্যামিলি মেম্বার আছে তাদের প্রত্যেকের এটা 1 2 3 4 করে লিখতে হবে। যদি তোমার এইচ অফ দ্য ফ্যামিলি এইচ মানে হেড অফ দ্য ফ্যামিলি হাজব্যান্ড হয়, তাহলে এইচ অফের জায়গায় হাজব্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এইসব সদস্য সংখ্যা একে তোমাদের নিজস্ব মানে মহিলাদের যারা আর কি আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাই তাদের, আর সদস্য 2 জায়গায় তোমাদের সন্তানদের একাধিক সন্তান থাকলে 2 3 এই হিসেবে। এখানে সন্তান এক, ধরো তোমার 2টি বা 3টি সন্তান আছে তোমাদের, মানে প্রথম ফর্মে ধরো একজন এক নম্বরে যার নাম লিখলে প্রতিটা ফর্মে কিন্তু 1 নম্বরে তার কথাই তার নামে লিখতে হবে, এদিক ওদিক হয়ে গেলে কিন্তু চলবে না। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এবারে সকলেরই কিন্তু আধার এবং মোবাইল নাম্বার যেগুলো এখানে দেওয়া হবে সবগুলোই কিন্তু ডিবিটি লিঙ্ক যেন করা থাকে, মানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে এবং আধারের সাথে মোবাইল নাম্বার, আধার লিঙ্কটা যাতে মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে, ডিবিটি লিঙ্ক যাতে সকলের করা থাকে, সেই অনেকের এখনো পর্যন্ত করা হয়নি আমরা জানি, কারণ এইটা নতুন বিষয়টা এসেছে যেটা এখন খুবই দেখছে, কারণ একসময় অনেকেরই ডিবিটি লিঙ্ক ছিল না, সে কারণে আপাতত সেটাই যে নাম্বারটা অ্যাক্টিভ আছে এবং যেটা রেজিস্টার্ড বিভিন্ন জায়গায়, মানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার প্রত্যেকেরই দিতে হবে, এবং যদি ডিবিটি লিঙ্ক করা নাও থেকে থাকে সেটা পরবর্তীতে খুব তাড়াতাড়ি করে নিতে হবে, এটাই উচিত। কিন্তু মোটামুটি সব জায়গায় যেটা রেজিস্টার্ড আছে, ব্যাংক হোক বা যে কোনো জায়গায়, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটাই, কারণ আমাদের অনেকেরই 2 বা ততোধিক ফোন নাম্বার থাকতেই পারে, যেটা রেজিস্টার্ড আছে সেই নাম্বারটাই কিন্তু এখানে সকলের ক্ষেত্রে দিতে হবে। হয়ে গেল। এবার ফর্ম নাম্বার 3, এপিক মানে এটা হচ্ছে ভোটার আইডির প্রমাণপত্র যেটা আছে সেটা দিতে হবে, এজওএফ এবং সকল প্রাপ্তবয়স্কদের সদস্যদের ভোটার তালিকার নম্বর সহ, অংশ নাম্বার, এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র, যেরকম আমাদের ভোটার লিস্টে যে আমাদের ভোটার স্লিপগুলো দিয়ে যায় সেখানে সেগুলো তোমরা যদি রেখে দিয়ে থাকো, নিশ্চয়ই আমরা রেখে দিয়েছি, বা আমাদের ভোটার কার্ডেগুলো লেখা থাকে, সেগুলো দেখে এগুলো এক এক করে এজওএফ এর মানে হেড অফ দ্য ফ্যামিলি নাম, তারপরে সদস্য 1 সদস্য 2, এইভাবে প্রত্যেকের এই বিস্তারিত বিবরণগুলো ভোটার কার্ডে দিতে হবে। এবারে হচ্ছে এই যে বিভাগ যেটা এটা আছে 12 নম্বর যে পয়েন্টটা, অসংরক্ষিত মানে তোমরা কাস্ট সার্টিফিকেট আছে কিনা, তোমরা জেনারেল কাস্টের হলে অসংরক্ষিত হবে, জেনারেল কাস্টের যেটা আমরা যারা জেনারেল কাস্টের তারা আমরা হচ্ছি অসংরক্ষিত। কেউ যদি ওবিসি হয়, এসসি এসটি সকলের যেটা সেখানে এই বক্সটাতে টিক দিতে হবে, ঠিক আছে। আর এইটা যারা এসসি এসটি ওবিসি এদের কাস্ট সার্টিফিকেট থাকে, সেই কাস্ট সার্টিফিকেটের যে আছে তারও কপি এখানে যুক্ত করতে হবে, ঠিক আছে। আমরা যে ডকুমেন্টসগুলো দেবো তার মধ্যে যেন কাস্ট সার্টিফিকেট থাকে, যদি সেটা দেওয়ার মতো হয়, মানে অসংরক্ষিত যদি তোমরা না হও, যদি তোমরা এই তপশিলি জাতি বা তপশিলি উপজাতি ইত্যাদি অনগ্রসর শ্রেণী, তোমাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। রেশন কার্ড ভর্তুকি, আমাদের ডিজিটাল রেশন কার্ড আছে কি নেই এটা অপশনাল, থাকলে হ্যাঁ, না থাকলে নেই। যদি থাকে তাহলে কোন ধরনের রেশন কার্ড আছে, এই নাম এগুলো AAY এগুলো তোমাদের রেশন কার্ডে লেখা থাকবে, সেইভাবে তোমরা সেখানে টিক দেবে কোন ধরনের রেশন কার্ড। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, কারণ অনেকে এরকম আছে যারা রেশন শুধুমাত্র মানে ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা হয় করে, তাদের জন্য আলাদা ধরনের, আবার যারা রেশন থেকে মাসিক রেশন তোলে তাদের জন্য আলাদা রেশন কার্ড, এবং বিভিন্ন ভাগ রয়েছে, সেই অনুযায়ী তোমরা যদি সত্যি রেশন তোলো তাহলে হ্যাঁ, না হলে না। বাড়ির ধরন, আপনার কি বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে? আচ্ছা, সঠিক হলে এখানে টিক চিহ্ন যেখানে দিতে বলেছে পাশে একটা করে টিক দিয়ে দেবে। আর 3 বা তার বেশি, ধরো তোমার 2টো বেডরুম আর একটা লিভিং রুম আছে, তো হ্যাঁ 3টে পাকা ঘর থাকলে হ্যাঁ। পারিবারিক জমির মালিকানা আছে, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। জমির মালিকানা মানে অনেকেরই জমি কেনা থাকে, ঠিক আছে, বাড়ির পাশে হোক বা অন্যত্র হোক জমি কেনা থাকে, সেই জমি যদি মালিকানা তোমাদের কারোর থাকে, পরিবারের কারোর, তাহলে হ্যাঁ বা না সেইটা টিকমার্ক দিতে হবে, এবং তার জন্য যদি থেকে থাকে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, এগুলো সব জমা দিতে হবে, এগুলো যেগুলো লিখেছে সেগুলোর একটা করে জেরক্স কপি এর সাথে অ্যাড করতে হবে। হয়ে গেল ফর্ম নাম্বার 3। তারপর হচ্ছে বিভাগ ক্ষেত্র, পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ, যদি সবার কাছে কিছু কিছু জমি থাকে, এখন এই জমির বিষয়টা বেশি হয়তো পরবর্তীতে এগুলো, এই যে নতুন ফর্মটা প্রকাশিত হয়েছে যে দুর্নীতি পূর্ববর্তী সরকারের দেখা গেছে সেখানে যে জমির কত জমি কেলেঙ্কারি হয়েছে, সেই সবের কারণেই হয়তো জমির বিষয়টা এখানে খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, যাদের নামে জমি আছে সে সকলের নামেই থাকুক বা কারোর নামেই থাকুক, বা একজনের নামে দুজনের নামে আছে, থাকলে হ্যাঁ, না থাকলে না, থাকলে কত পরিমাণ, সেই সবগুলো এখানে, এটা হচ্ছে জমির বিষয়টা এখানে ক্লিয়ার করতে হবে। জমির মধ্যে কিন্তু বাড়ি পড়ে না, ঠিক আছে, আমরা যে বাড়িতে থাকছি সেটা কিন্তু জমির মধ্যে পড়বে না, যদি আলাদা করে কোনো জমি থাকে সেক্ষেত্রে সেই হিসেবটা দিতে হবে। যানবাহন, আপনি পরিবারের যে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে? যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। যদি হয় তাহলে গাড়ির সংখ্যা কটি আছে? একটির বেশি থাকলে হ্যাঁ, সংখ্যাটা লিখতে হবে 2 বা 3, গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, গাড়ি কী টাইপের গাড়ি, মডেল আর কি, কোন মডেল সেটা লিখতে হবে। পারিবারিক ব্যক্তিদের সদস্যদের স্বাস্থ্য বিমা না কি হ্যাঁ, হ্যাঁ যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ, সেখানেও তাই হ্যাঁ বা নয় টিক দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি, তার নামে কী বিমা আছে, সরকারি না বেসরকারি, বিমার অঙ্ক মানে কতটা পরিমাণ, সাম অ্যাসিওর্ড মানে কত টাকার তাদের বিমা আছে সেইটা, প্রিমিয়ামের বিবরণ, সদস্য 1 মানে ধরো সদস্য 1 যদি আমরা মানে তুমি ধরো যে অ্যাপ্লিকেন্ট, তার সরকারি বেসরকারি বিমা আছে কিনা, বিমার অঙ্ক মানে সাম অ্যাসিওর্ড, প্রিমিয়ামের বিবরণ, কী ধরনের বিমা আছে। সদস্য 2 মানে সন্তান সন্ততি থাকলে তাদের নামে আছে কিনা 2 3 4 5 পর্যন্ত তোমরা একইভাবে ফিল আপ করবে। আয়, পেশা,
কোনো পরের পয়েন্টটা ঘ যেটা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, ট্যাক্সেবল কোনো আয় আছে কি, তাহলে হ্যাঁ বা না সেখানে টিক দেবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড নাম্বার এবং হ্যাঁ টিক দিয়ে প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। যদি তিনজনের থাকে তিনজনেরই প্যান কার্ড নাম্বার দিতে হবে, যদি একজনের বা দুজনের থাকলে দিতে হবে। কোনো কিছু কিন্তু গোপন করা চলবে না, কারণ ওরা সবটা ভেরিফাই করা হবে। ভেরিফাই করে যদি কিছু এদিক ওদিক দেখে তাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। কর্মসংস্থানের বিবরণ সদস্য নাম্বার 4-এর ক্ষেত্রে নাম, প্যান নাম্বার, সদস্য নাম্বার 5-এর প্যান নাম্বার নাম নেই, 4-5 নাম্বার সদস্য যদি ঘরে না থাকে কিছু দেবে, কিছু বসাতে হবে না। কর্মসংস্থানের ধরন, পারিবারিক যে প্রধান হেড অফ দ্য ফ্যামিলি সে কোন ক্ষেত্রে চাকরি করে, সরকারি না বেসরকারি। বেতনভুক্ত কর্মচারী সরকারি না বেসরকারি, টিক দেবে। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত ব্যবসায়ী হলে, আংশিক সময় কর্মরত মানে পার্ট টাইম জব করলে, যা কিছু পরিযায়ী শ্রমিক হলে, বেকার হলে বা অন্যান্য যা কিছু সেটাতে টিক দিতে হবে। প্রয়োজনীয় নথি তার কপি আর কি জমা করতে হবে। সদস্য সংখ্যা 1, যদি সন্তান বড় সন্তান থাকে, মানে যদি বড় ছেলে বা মেয়ে থাকে তারা কোনো চাকরি করে কিনা, তারা সরকারি চাকরি করে কিনা বা সরি একটা ভুল হয়ে গেছে। সদস্য নম্বর 1-এ যেহেতু অ্যাপ্লিক্যান্টের কথা, মানে আমি ধরছি এখন যদি অ্যাপ্লিক্যান্টই হেড অফ দ্য ফ্যামিলি হয় তাহলে তার বিষয় কিন্তু আমি বারবার যেটা বলছি, যাকে যেইভাবে প্রথম নাম্বার মানে 1 নম্বর ফর্ম থেকে যে নাম্বারে থাকবে পরিবারের সদস্যদের মধ্যে, অনেকের তো অনেক রকম হয়, সেই কারণে আমি জেনারেল হিসেবে বলছি। সাধারণত পরিবারের প্রধান হয় স্বামী বা বাবা হয়, কিন্তু সবাইকার স্বামী বা বাবা নাও থাকতে পারে। সেক্ষেত্রে সে নিজেই অ্যাপ্লিক্যান্ট, নিজেই পরিবারের প্রধান, সেক্ষেত্রে সেই থাকবে এই হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে তারই নিজস্ব বিবরণ হবে। কিন্তু যদি তার উপরে কেউ থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি তার বিবরণ হবে, সেক্ষেত্রে সে হয়ে যাবে সদস্য সংখ্যা 1। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যদি ধরি যে আমার স্বামীর কথা আমি হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে লিখলাম, তাহলে আমি সদস্য 1, তাহলে আমি কোনো চাকরি বাকরি করি কিনা, ব্যবসা করি কিনা, এটা আমার ক্ষেত্রে পূরণ করতে হবে। সদস্য 2 আমার সন্তান এক বা একাধিক থাকলে তাদের ক্ষেত্রে 1, 2, 3 অনুযায়ী পরপর করতে হবে এই বিষয়টা, মানে চাকরি বাকরির ব্যাপারটা। তারপরে দেখো ফর্ম নাম্বার 6-তে কী আছে, সদস্য সংখ্যা 4-5 অবধি আছে, তো উপরে 4-5 সংখ্যা সদস্য না থাকলে এগুলো কিছু করার নেই, হ্যাঁ এগুলো ফাঁকা থাকবে। তারপরে আছে 6 নম্বর পেজেরই পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। যদি সবাই শিক্ষিত হয় 3 বা 4, আবারও বলছি সংখ্যা যে কোনো সংখ্যা কিন্তু ইংলিশে। তুমি লিখছো, ফর্মটা ফিল আপ করবো আমরা বেঙ্গলিতে, কিন্তু সংখ্যাগুলো আমরা ইংলিশে লিখবো। আমি এটা বলছি কারণ আমি এতটা এই পর্যন্তই আমি যেটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি, মানে আমি স্যাঙ্গুইন হয়েই বলছি। তবুও এটার বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো এই বিষয়টা। তবে সাধারণত যেমন আধার নাম্বারটা, এই সমস্তগুলো ভোটার আইডিগুলো এগুলো ইংলিশে লেখাটাই বেটার। এবং আমি যতগুলো যেখান থেকে আমি তথ্য সংগ্রহ যেসব জায়গা থেকে করলাম সেখানেও দেখলাম যে সংখ্যাগুলো ইংলিশে লেখাটা মানে বেটার বলা হচ্ছে। ঠিক আছে, তো এটা তোমরা দরকার হলে আরেকবার তোমরা শিওর হয়ে নিতে পারো, কারণ আমি এটার ব্যাপারটা আমি অতটা মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। যেটা আমার মনে হচ্ছে সেটাই বলছি যে সংখ্যাগুলো ইংলিশে লেখাটাই বেটার। আমি নিজেও এই ব্যাপারে অতটা মানে এই সংখ্যার ব্যাপারটা অতটা আমি মানে গ্যারান্টি দিতে পারছি না, বাকিগুলো আমি শিওর শর্ট বলছি। শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা 1, 2, 3 যা হবে তাই লিখবে। পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত না সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা লিখতে হবে। ধরো গ্র্যাজুয়েট লিখে দিলে গ্র্যাজুয়েট, হ্যাঁ, বা এইচএস বা আরও মাস্টার লিখে দিলে, মাস্টার ডিগ্রি করেছে লিখে দিলে, যা কিছু। হ্যাঁ, এবার পরিবার সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। ঠিক আছে, এখানে লিখে দেবে, মানে ধরো তুমি গ্র্যাজুয়েট লিখে দিলে, ঠিক আছে, বা এইচএস লিখে দিলে, এরকমভাবে লিখে দেবে, বা মাধ্যমিক লিখে দিলে, আইসিএসসি লিখে দিলে, বা এমএ এরকম লিখে দিলে। ঠিক আছে, এবার শুধু লিখে দেবে এগুলো। তারপরে এখানে ফর্ম নাম্বার 7-এর প্রথমটা আর কি 4-5 সদস্য এই অবধি রয়েছে। এখানে কিছু মানে তাদের আছে তারা করবে, নেই তারা করবে না। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার, ধরো কেউ তোমার মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, ঠিক আছে, বা কর্পোরেশনে চাকরি করে, বা কোনো বিধায়ক পদে আছে, উচ্চতর পদে আছে, কোনো সরকারি মানে এই ধরনের পদে আছে, সেই সরকারি কর্মচারী সেই জায়গাটা তো যাবে। এছাড়াও কেউ এই ধরনের পদে আছে কিনা, এই যে পৌরস্থানীয় সংস্থা, মানে ধরো নিকটবর্তী বা পৌর নিগমে কাজ করে, মিউনিসিপ্যাল কর্পোরেশনে বা পঞ্চায়েতে কাজ করে, ব্লক অফিস বা এসডিও অফিসে, সেক্ষেত্রে হ্যাঁ করতে হবে। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বারটা দিতে হবে। যদি কোনো নথি থাকলে মানে দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অবশ্যই হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। আর যদি হ্যাঁ হয় তাহলে পেনশনের স্লিপটা দিতে হবে, যিনি পেনশনভোগী, না থাকলে কিছু দিতে হবে না। কোনো সদস্য কি জিএসটি, যদি অনেকে ব্যবসার ক্ষেত্রে জিএসটি দিতে হয়, যদি সে দেয় তাহলে তার জিএসটি নাম্বারটা দিতে হবে, হ্যাঁ দিয়ে জিএসটি নাম্বার এখানে দিতে হবে পাশে। পরিবারের মোট বার্ষিক আয়, সেইটা একটা অ্যামাউন্ট, যেটা একটা মোটামুটি অত পার্টিকুলার অ্যামাউন্ট তো সবাইকার ক্ষেত্রে মানে অ্যাসিওর করা সম্ভব না, বিশেষ করে বিজনেস যারা করে থাকে সেক্ষেত্রে একটা মানে অ্যাপ্রক্সিমেট আর্নিং, যেহেতু এটা প্যান কার্ড বা এই সমস্ত করতে গেলে লাগে, সেই অনুযায়ী এটা মোটামুটি আমাদের যারা হেড অফ দ্য ফ্যামিলি আশা করি তাই জানা থাকবে, তাকে জিজ্ঞেস করে তোমরা এখানে বসিয়ে নেবে একটা অ্যাপ্রক্সিমেট। তবে সেটা এমন যেন না হয় যেটা সন্দেহ সৃষ্টি করতে পারে, কিন্তু সেইভাবে পারিবারিক আয়টা বসাতে হবে। অন্যান্য পরিচয়পত্র সিএ এর জন্য আবেদন যদি করা হয়ে থাকে তাহলে সেইখানে পরিবারের প্রধানের জন্য কি আবেদন করা হয়েছে, যদি না হয়ে থাকে এই সমস্ত ব্যাপার তাহলে না। সদস্য নম্বর 1, 2, 3 সকলের ক্ষেত্রে সিএ আবেদন যদি করা না হয়ে থাকে তাহলে
প্রযোজ্য নয়টাই টিক দেওয়া হবে, প্রথমটায় প্রযোজ্য নয়। আর আবেদন করা হয়েছে যদি তা হয় আবেদনের নাম্বার যারা করা হয়েছে তাদের ক্ষেত্রে ওই আবেদন নাম্বারটা দিতে হবে। ইস্যু করা হয়েছে হ্যাঁ, তাহলে সার্টিফিকেট নাম্বার দিতে হবে। ঠিক আছে, সাধারণত হিসেবে আমাদের মানে সিএ আবেদন করা যদি না হয়ে থাকে তাহলে সবাই ক্ষেত্রেই প্রযোজ্য নয় হবে। যদি কারোরই এরকম না থাকে প্রযোজ্য নয়, সেখানে কিছু দেওয়ার নেই। সদস্য নম্বর 4-5 অবধি চলে যাচ্ছে তোমার ফর্ম নাম্বার 8-এ। কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, মানে এরাও তো কিছু সরকার থেকে ভাতা পায়, তাহলে তাদের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের এই নম্বরটা এটা দিতে হবে। যদি এই ধরনের কার্ড থেকে থাকে তার প্রতিটা পরিবারের প্রতিটা সদস্যদের কারোর যদি থেকে থাকে সেক্ষেত্রে এই জায়গাটা ফিল আপ করতে হবে, নয়তো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। যদি এসআইআর এ নাম বাদ পড়ে থাকে, মামলাটি যদি ট্রাইব্যুনালে থাকে, তোমরা সবাই খবরে শুনছো প্রতিদিন এটা বলা হচ্ছে যে সিএএ এবং ট্রাইব্যুনালে আবেদন যারা করা হয়েছে, যদি করা হয়ে থাকে বা না করা হয়ে থাকে, যেটা করা হয়েছে সেইটা করতে হবে। আর না হলে প্রযোজ্য নয়তে টিক দিতে হবে। এখানে যেহেতু এখানে প্রযোজ্য নয় কথাটা লেখা রয়েছে, তাহলে প্রযোজ্য নয়। আর যদি এসআইআর এর নাম বাদ না পড়ে থাকে তাহলে না, যদি হ্যাঁ বাদ পড়ে থাকে তাহলে মামলার বিবরণ তার যে নথি আছে সেটা দিতে হবে। তারপরে আছে চলে আসছি ফর্ম নাম্বার 9। এটাই চলছে, সদস্য 1, 2, 3, 4, 5 অবধি এই পর্যন্ত থাকলে হবে, না থাকলে ফিল আপ করার প্রয়োজন নেই। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের আয়, অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, পরিবারের শিশু যদি থাকে তোমাদের কটা, যদি একের বেশি শিশু থাকে সেই অনুযায়ী শিশু সদস্য নাম্বার, এটা কিন্তু ওই সদস্য নাম্বার নয়, শিশুরা থাকলে তাদের ফর্মটা এটা। যদি কোনো শিশু না থাকে তাহলে এগুলি করার কোনো দরকার নেই। এবার বিদ্যালয়, এটা সরকারি বিদ্যালয় না বেসরকারি বিদ্যালয়ের না মাদ্রাসা নাকি অন্যান্য, সেগুলোতে সব ঠিক দিতে হবে। একজন শিশু থাকলে তারও 2জন শিশু বা যে কোনো শিশু থাকলে তাদের বিস্তারিত বিবরণটা এখানে, শিশু না থাকলে এখানে কিছু করার নেই। কারণ আমার 10 পর্যন্ত চলে আসছে এটা শিশুদের ব্যাপারটা। তারপরে শিশু থাকলে তাদের টিকাকরণের ব্যবস্থা, টিকাকরণ হয়েছে কি সম্পূর্ণ হয়েছে না টিকাকরণ হয়নি, টিকাকরণ শুরু হয়েছে, এগুলো তোমরা বললেই বুঝতে পারবে। শিশু থাকলে তবেই এগুলো করার আছে, পরিবারে যদি শিশু না থাকে তবে এই সব জায়গাগুলো পূরণ করার দরকার নেই। আপনি সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন এখন? পরিবারের প্রধান পাচ্ছে কি? যদি না পায় তাহলে না। যদি অ্যাপ্লিক্যান্ট বা মানে পরিবারের প্রধান যদি কোনো, ধরো পরিবারের প্রধান বার্ধক্য ভাতা পায়, আমি বলছি, তাহলে হ্যাঁ, যদি বার্ধক্য ভাতা আছে তো বিধবা ভাতা মানে বয়স্ক বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা, যেটা নারী পুরুষ সবাইকেই দেওয়া হয় থাকে, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। তাহলে এই দেখো পাশে আছে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এই ধরনের নাম উল্লেখ করতে হবে, প্রকল্পের নাম। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে, প্রকল্প থেকে বেরিয়ে টিক বক্সটি চিহ্নিত করুন। প্রকল্প থেকে নিজেকে বের করে নিতে চাইলে সেক্ষেত্রে টিক বক্সটা এখানে টিক বক্সে টিক দিতে হবে। প্রত্যাহার করতে চান এইগুলো এখানে টিক দিতে হবে, মানে এই প্রকল্প, কোনো প্রকল্প থেকে যদি আপনি নিজেকে বাদ দিতে চান তাহলে এগুলো টিক দিতে হবে, না করতে চাইলে কিছু করার নেই। এখানে হয়ে গেল 11 নম্বর ফর্ম হয়ে গেল। প্রত্যেক সদস্যের জন্য এইগুলো আছে, যদি কিছু না থাকে তাহলে কিছু এইগুলো করার দরকার নেই। বাদ দেওয়া হলে কারণ সেটা লিখতে হবে। সম্মতি ঘোষণা, আপনি কি এই মর্মে, আমি এই মর্মে ঘোষণা করছি উপরে প্রদত্ত তথা তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত বলে এখানে টিক দিতে হবে। এই ফর্মটি যাচাইযোগ্য, মানে এটা যাচাই করা হবে ভালো করে। তো চলে আসছে সর্বশেষ যে পেজটা, 13 নম্বর পেজ, মানে এই সমস্ত ফর্ম ফিল আপ করা হয়ে গেল। এইবার এটা হচ্ছে ডিক্লারেশন, যাকে বলে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি, যা যা আমার ডকুমেন্টস লাগবে সেগুলো আমি প্রদান করেছি, এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড আমি বাদ দিইনি, কোনো কিছু আমি গোপন করিনি। তার মানে আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এইটা মাথায় রেখে কেউ ভুল তথ্য বা মিথ্যা তথ্য বা কোনো কিছু তথ্য গোপন করা এগুলো করবে না, তাহলে কিন্তু ভবিষ্যতে খুবই সমস্যায় পড়তে হতে পারে। এমনকি তোমরা ধরো তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে গেল, পরে সেটা বন্ধ করে এমনকি সেটা টাকাটা ফেরতও চাইতে পারে। সুতরাং এইভাবে করার চেষ্টা করবে না। গত সরকারি এই ধরনের ভুল ত্রুটির কারণেই এত বড় একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে সব কিছু যাতে স্বচ্ছতার সাথে দেখবে, সমস্ত খুঁটিয়ে দেবে। কারণ আধার নাম্বার পুট করলে সমস্ত ইনফরমেশন বেরিয়ে আসবে। সুতরাং তথ্য গোপন করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে কিন্তু সরকারি ব্যবস্থা নেওয়া হলে খুবই সেটা সমস্যার বিষয় হবে তোমাদের ক্ষেত্রে। দিয়ে এখানে স্বাক্ষর করতে হবে নিজেকে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। পরিবার বলতে কী বোঝাচ্ছে সেটা বলছি। আর নিচে যেটা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনা পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, এখানে তোমাদের কিছুই করার নেই। এটা সরকারের জায়গা, সরকার এখানে যা বসানোর বসাবে। তো ফর্ম তোমাদের ফিল আপ এখানে কমপ্লিট হয়ে গেল। আমি এখানে পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে আসল ফর্ম। ভুয়ো ফর্ম অনেক ওয়েবসাইটে বেরিয়েছে, আমি দেখেছি, সেগুলো কিন্তু তোমরা করবে না। এবং এগুলো তোমরা, এটা এখন অফলাইন ফর্ম, অনলাইনে এই ফর্মই হয়তো অনলাইনে অ্যাক্টিভেট হয়ে যাবে, হতে পারে আগামীকাল থেকে বা সোমবার থেকে, অর্থাৎ 1 জুন থেকে। আর অফলাইন ফর্ম হলে এই যে ফর্মগুলো, এই যে 13 পেজের পিডিএফটা আছে, এইটা তোমরা ডাউনলোড করে রাখবে। ডাউনলোড করে তোমরা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট বার করে, বা তোমাদের যদি প্রিন্টিং মেশিন থাকে প্রিন্ট আউট বার করে সেটা ফিল আপ করে নিয়ে তোমাদের যে বিডিও অফিস বা এসডি অফিস, বা তোমাদের যদি কলকাতা হয় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গিয়ে তোমাদের এটা জমা দিতে হবে। ঠিক আছে, তোমরা চাইলে একদম ফর্মের উপরে ডান দিকে এখানে দেখো, এখানে একটা যে বক্স ছোট্ট দেখতে পাচ্ছি, এখানে তোমরা নিজের ফটো লাগাতেও পারো, নাও লাগাতে পারো, মনে হয় এটা অপশনাল। তোমরা একটা ফটোর সাথে করে নিয়ে যাবে, যদি বলে সেখান থেকে তাহলে লাগিয়ে দেবে। ব্যাস হয়ে গেল ফর্ম ফিল আপ। মানে খুবই স্বচ্ছতার সাথে কিন্তু ব্যাপারগুলো যাচাই হবে, এনরোলমেন্ট হবে। সুতরাং খুব সাবধানে তোমরা বিষয়গুলি খুব ভেবে চিন্তে সময় নিয়ে ফর্মটা ফিল আপ করবে।